হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। তো আজকের যে টপিক WBPSC ক্লার্কশিপ মেন্স, তো যার প্রিলিমস অলরেডি তার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং মেন্সের ডেটও তোমরা পেয়ে গেছো। 28 ডিসেম্বর আমাদের এই ক্লার্কশিপ মেন্স হবে। তো এই মুহূর্তে অনেক কোয়ারিজ আসছে, যেটা যে যেরকম স্কোর করেছো সেই স্কোর আর কত তুলতে হবে, কত পেলে পাস করব, মেন্সে কোয়ালিফাই করব। তো এরকম বিভিন্ন রকমের কনফিউশন ইতিমধ্যে সবার মধ্যে রয়েছে। তো তার জন্য আজকের ভিডিওটা একটু দেখো, আমি কিছু জিনিস আজকে আলোচনা করব এবং তার বেসিসে মোটামুটি সেফ স্কোর বা কাট অফ কত হতে পারে সেটা একটু আমরা দেখব এবং সেই রেসপেক্টে আমরা আমাদের প্রিপারেশান স্টার্ট করব। পরবর্তী ভিডিওতে আমি আরও বলবো যে কী করে স্কোর করা যায়। তো ফার্স্টেই কাট অফ বা সেফ স্কোর ডিটারমাইন করতে গেলে যে বিষয়গুলো আমি মূলত অ্যানালাইসিস করেছি, এক হচ্ছে প্রিলিমসের কোশ্চেন লেভেল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা, কারণ লাস্ট ইয়ার 2019-এর যে এক্সাম হয়েছিল সেখানে প্রিলিমসের যে কোশ্চেন লেভেল এবং 2023-এর প্রিলিমসের কোশ্চেন লেভেলের একটা ডিফারেন্স রয়েছে। অবভিয়াসলি 23-এর কোশ্চেন লেভেল অনেক টাফ হয়েছে, তার যে কনসিকুয়েন্স সেটাও দেখতে পেরেছো তোমরা, কাট অফও লো গেছে, তার কারণ কোশ্চেন লেভেল টাফ ছিল। তো সেই কারণে ওভারঅল যেহেতু কাট অফ যখন বেরোয় তখন যেহেতু প্রিলিমস প্লাস মেন্স মিলে কাট অফ হয়, তো সেই জন্য টোটাল কাট অফে প্রিলিমসের অবশ্যই একটা ইম্পর্টেন্স রয়েছে, প্রিলিমসের স্কোর। তো এবার ওভারঅল কাট অফ প্রিলিমসের কম গেছে, প্রিলিমসের প্রত্যেকেরই স্কোর কম, সেই জন্য মেন্সের কাট অফও ডেফিনেটলি কম যাবে লাস্ট ইয়ারের তুলনায়। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিলিমসের কোশ্চেন লেভেল। নেক্সট হচ্ছে ভ্যাকান্সি, এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। লাস্ট ইয়ার যে ভ্যাকান্সি ছিল সেটা অ্যারাউন্ড 7,000 ছিল, 7,200 সামথিং। তো 7K ভ্যাকান্সি ছিল 2019-এ, এইবার 2023-এ গিয়ে প্রায় 9K প্লাস, অর্থাৎ 9,000-এর ওপরে ভ্যাকান্সি রয়েছে। তো ডেফিনেটলি ভ্যাকান্সি বেশি, অতএব এটাও একটা ডিটারমাইনিং ফ্যাক্টর। কাট আপের ক্ষেত্রে ভ্যাকান্সি বেশি হলে কাট আপ অবশ্যই লো যায়। নেক্সট হচ্ছে প্রিলিমসে মাল্টিপল শিফট এক্সাম হয়েছিল, যার জন্য কোশ্চেনের লেভেল মোটামুটি কিছু কিছু শিফটে, ফোর্থ শিফট এবং ফার্স্ট শিফটের মধ্যে কিছুটা ডিফারেন্স ছিল। এটা স্টুডেন্টসের কাছ থেকেই যে পাওয়া রিভিউ সেখান থেকেই বলা। তো শিফটসের ডিফারেন্সের কারণে প্রিলিমসের ক্ষেত্রেও স্কোরের কিছুটা ডিফারেন্স দেখা যায়। তো সেই মাল্টিপল শিফটসের এক্সাম হওয়ার কারণে প্রিলিমসের স্কোরের ক্ষেত্রে একটা ডিসক্রিপেন্সি রয়েছে। তো সেইখানে খুব যদি ভালো করে দেখি আমরা, প্রিলিমসের স্কোর এবার খুব বেশি 80+ স্কোর এরকম সংখ্যা খুব কম বা প্রায় নেই বললেই চলে। তো ওভারঅল যে জায়গাটায় সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি রয়েছে সেইটা 50 থেকে 70-এর মধ্যে, এই সংখ্যাটা 50 থেকে 70-এর মধ্যেই সবার নাম্বার, বেশিরভাগের নাম্বার ঘোরাফেরা করছে। অতএব কেউ খুব এগিয়ে বা পিছিয়ে বা নেই, সবাই মোটামুটি সেম জায়গা থেকে রেস স্টার্ট করছে। কারণ আগে কেউ যদি আগের বছর 85, 90 এরকম স্কোর যারা তুলে রেখেছিল তারা ডেফিনেটলি অনেকটা প্রিলিমসেই অনেকটা এগিয়ে ছিল, তাদের জন্য মেন্স একটা মোটামুটি স্কোর করেও মেন্স তারা ক্র্যাক করে আলটিমেটলি তারা চাকরি পায়। কিন্তু এই বছর কিন্তু সেইভাবে কেউ খুব বেশি স্কোর করতে পারেনি। তো মেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে এইবারের, আলটিমেটলি ডিটারমাইনিং ফ্যাক্টর মেন্স। এবার নেক্সট আমি যেটা নিয়ে আলোচনা করব, বেঙ্গলি এবং ইংলিশের যে স্কোর ডিসক্রিপেন্সি, এটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার যে আমরা দেখেছিলাম সেখানে স্কোরশিট দেখে যেটা দেখা গেছিলো যে বাংলা এবং ইংরাজির যে ডেসক্রিপটিভের মার্কস সেখানে একটা ডিসক্রিপেন্সি, অর্থাৎ দেখা গেছিলো যে বেঙ্গলির যে স্কোর সেটা একটু বেশি হয়েছিল র্যাদার দ্যান ইংলিশের স্কোর কিন্তু একটু কম দেখা গেছিলো। ওভারঅল স্কোর বেঙ্গলির এভারেজ স্কোর বেশি ছিল, অনেকেই 40+ পেয়েছে, সেখানে ইংলিশের এভারেজ স্কোর অনেকটাই কম ছিল। তো দ্যাট ডাজেন্ট মিন এবারও সেম ঘটনা ঘটবে, তবে ডিসক্রিপেন্সি হতে পারে, উল্টোটাও হতে পারে। দেখা গেলো এবার ইংলিশে ভালো স্কোর হলো, বেঙ্গলিতে কম হলো। এটা ডিপেন্ড করে এক্সামিনারের ওপর, কার হাতে খাতা যাচ্ছে, এবং সে মেইনলি তার উপরই ডিপেন্ড করে। তো সেক্ষেত্রেও একটা স্কোরের ডিসক্রিপেন্সি থাকে, বেঙ্গলি এবং ইংলিশ আলাদা আলাদা হয়। সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর মেইনসের যেটা হচ্ছে টাইম। 1 ঘন্টায় 6টা রাইটিং লেখা, 6টা রাইটিংয়ের মধ্যে 2টো প্রেসি, 2টো ট্রান্সলেশন, 2টো রিপোর্ট, বেঙ্গলি এবং ইংলিশ মিলিয়ে। তো 1 ঘন্টায় 6টা রাইটিং লেখা, ইটস টু ডিফিকাল্ট। উইদাউট প্রপার প্র্যাকটিস এটা লেখা নেক্সট টু ইম্পসিবল।
তো যারা প্রপার প্র্যাকটিসের মধ্যে আছো বা যারা আগে মেন্স দিয়েছো তারা কিছুটা রিয়েলাইজ করতে পারছো যে কতটা টাফ, কারণ এক একটা রাইটিংয়ে 6 মিনিট 7 মিনিট করে টাইম পাওয়া যায়, তো সেখানে এত ভালো রাইটিং লিখে আসা এটা খুব ডিফিকাল্ট, সেই জন্য টাইমটা একটা বড় ফ্যাক্টর। তো তোমাদের সবার টার্গেট থাকা উচিত, ফার্স্ট অফ অল যেটা টার্গেট 1 ঘন্টায় 6টা রাইটিং কমপ্লিট করে আসা। কমপ্লিট করলে তবেই রেসে থাকবে। কেউ যদি একটা রাইটিং না লিখে আসতে পারো সে অলরেডি আউট অফ কম্পিটিশান। ডাজন্ট ম্যাটার তুমি বাকি 5টা রাইটিং কতটা ভালো লিখেছো, তোমাকে 6টা রাইটিং লিখে শেষ করতেই হবে, এটা ফার্স্ট। তো টাইম ফ্যাক্টরের জন্য প্রপার প্র্যাকটিস দরকার, এই নিয়ে পরে আমি ডিটেলে ডিসকাস করব। নেক্সট হচ্ছে ইনক্রিজিং কম্পিটিশান। এটা আমি প্রত্যেকটা কাট অফ অ্যানালাইসিসের সময় বলি যে কম্পিটিশান ধীরে ধীরে যত দিন যাচ্ছে তত বাড়ছে, তার রিফ্লেকশন আমরা কাট অফেও দেখতে পাচ্ছি। বিভিন্ন এক্সামে কাট অফ ডে বাই ডে ইনক্রিজ করছে, তার কারণ হচ্ছে কম্পিটিশান বাড়ছে। যত কম্পিটিশান বাড়বে তত কাট অফের পরিমাণ বাড়বে। তো এটাও কাট অফ বাড়ার একটা, আগে যেগুলো বললাম সেগুলো কাট অফ কমার একটা ফ্যাক্টর। এবার যেগুলো বলছি সেগুলো কাট অফ কী কারণে কাট অফ বেশি হতে পারে। তো কম্পিটিশান ইনক্রিজ হচ্ছে, অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস। এখন মেন্সের ডেসক্রিপটিভ লেখার জন্য রিসোর্সেস যা আছে প্রচুর, এডুকেটার, ইউটিউব, আদার সোশ্যাল মিডিয়া এবং তার সঙ্গে প্রচুর পাবলিশার বুক পাবলিশ করেছে। তো সব মিলে একটা ভালো রিসোর্সেস এখন সবার কাছে অ্যাভেলেবেল ইন্টারনেটের গ্লোবালাইজেশনের কারণে। তো সেই কারণে রিসোর্সেস নিয়ে কোনো সমস্যা নেই, সবাই কিন্তু এখন প্রিপেয়ার হতে পারবে, খুব সহজে বাড়ি বসেই প্রিপারেশান নিতে পারছে। তো খুব ভালো রিসোর্সেসের কারণে এখন কম্পিটিশানে সবাই একটা সমান এফোর্ট দিতে পারছে। নেক্সট, ল্যাক অফ মেজর রিক্রুটমেন্টস। এটা একটা বড় ফ্যাক্টর, ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে বড় মাস স্কেলে রিক্রুটমেন্ট কম, কারণ পুলিশের রিক্রুটমেন্ট বেশ কিছু বছর ধরে বন্ধ ছিল। তার সঙ্গে সঙ্গে স্টাফ এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নিয়ে একটা ডাইলেমা চলছে, সেই কারণেও একটা হিউজ পোর্শন ক্যান্ডিডেট যারা কম্পিটিটিভ ফিল্ডে শিফট করেছে। তাছাড়াও সেই অর্থে কোনো বড় রিক্রুটমেন্ট রিসেন্টলি হয়নি যেখানে একটা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট সেখানে পাচ্ছে। তো মেজর রিক্রুটমেন্ট না হওয়ার কারণে ক্লার্কশিপে একটা বড় ভ্যাকান্সিতে এখানে কিন্তু অনেকেই পাখির চোখ করেছে। তো এই সমস্ত ফ্যাক্টর যদি আমরা অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কাট আপটা যদি আমরা দেখি, তাহলে ইউআর 2019-এর প্রিলিমসের কাট আপ আমরা দেখি, ইউআর 65 ছিল, ওবিসি বি 56 ছিল, ওবিসি এ 43, এসসি 48, এসটি 29। কেন আমি এগুলো আলোচনা করছি একটু পরেই বুঝতে পারবে। এবং ফাইনাল কাট আপ গেছিলো 137, ওবিসি 130, ওবিসি এ 121, এসসি 123, এসটি 97। এবার এখানে আমরা যদি একটু দেখি প্রিলিমসের থেকে মেন্সের কাট আপ কতটা আমার বেড়েছিল, অলমোস্ট আমার 72 নম্বর আমরা বেশি বেড়েছিল। প্রিলিমসের পরে মেন্সের কাট আপে 72 মার্কস বেশি বেড়েছিল। তো এই ব্যাপারটাকে যদি আমরা মাথায় রাখি লাস্ট ইয়ারের কাট আপের সঙ্গে, কারণ এক্সামের প্যাটার্ন সেম, তাহলে এই বছর কিন্তু ডেফিনেটলি প্রিলিমসের কাট অফ কম গেছে। এবার প্রিলিমসের কাট অফ কত গেছে, 49। ওবিসি বি এর কাট অফ 48, ওবিসি এ হবে এটা, ওবিসি এর কাট অফ 48, এসসির কাট অফ 47 এবং এসটির কাট অফ 29। তো সেই রেসপেক্টে আমরা যদি আগের বছরের সঙ্গে এবছরের কাট অফকে একটু কম্পেয়ার করি, তাহলে মোটামুটি আমরা এর সঙ্গে যদি 72 অ্যাড করি তাহলে যে কাট আপটা গিয়ে দাঁড়াবে, এবং তার সাথে সাথে আমি ওই যে ইনক্রিজিং ফ্যাক্টরগুলো রয়েছে, যা কম্পিটিশান বেড়েছে, বড় রিক্রুটমেন্ট নেই, এই সমস্ত ফ্যাক্টর অ্যাড করে আমি যে ফাইনাল যে কাট অফটা হতে পারে, অবশ্যই বারবার বলছি এটা জাস্ট একটা প্রেডিকশান বা তোমাদের একটা আইডিয়া বলতে পারো যে আমাকে এর বেশি স্কোর করতে হবে, সেই অনুযায়ী আমি প্রিপারেশান নেব। তো সেই রেসপেক্টে যদি বলি তাহলে মোটামুটি আমার যে আইডিয়া তাতে আমি ইউআরের কাট অফ আমি ধরতে পারি 127 ±3। সিমিলারলি ওবিসি বি এর কাট অফ 120, ওবিসি এর কাট অফ 120 ±3। ওবিসি বি এর কাট অফও মোটামুটি সেম 122 ±3। এসসির কাট অফ 119 ±3 এবং এসটির কাট অফ
100 ±3। এটা জাস্ট একটা প্রেডিকশন, মোটামুটি এর কাছাকাছি কাট অফ থাকবে বলে আমার মনে হয়, কারণ লাস্ট ইয়ারের মতো 137 কাট অফ এবছর যাবে না, কারণ প্রিলিমসের কাট অফ অনেকটা কমেছে, তো মেইনসের কাট অফ ডেফিনেটলি কমবে। অতটা না কমলেও মোটামুটি এর কাছাকাছি 125 থেকে 130-র মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা আছে। তো মোটামুটি একটা আইডিয়া তোমাদের দিলাম, এবার যে যা স্কোর করেছো সেই অনুযায়ী তোমরা ক্যালকুলেট করে নাও আমাকে কত পেতে হবে। এবার আমি যদি বলি একটু টার্গেট স্কোরের কথা, এগুলো আমি একটা মোটামুটি মিনিমাম স্কোরের কথা বললাম। আমরা টার্গেট স্কোর যদি বলি ইউআরের ক্ষেত্রে, আমি একটা জেনারেল বলছি যে ইউআর বা আমি রিজার্ভ ক্যাটাগরি বাদ দিয়েই বলছি, সেক্ষেত্রে 130+ আমরা টার্গেট রাখবো। 130 to 135 আমাদের টার্গেট থাকা উচিত। 130+ আমরা যদি স্কোর রাখতে পারি তাহলে ডেফিনেটলি আমরা ভালো, শুধু পোস্টিং আমরা শুধু যে সার্ভিস পাবে তা না, ভালো সেক্রেটারিয়েট পোস্টিংও পাওয়া যেতে পারে। এটা আমার মনে হচ্ছে যে যদি 130+ কেউ স্কোর করতে পারে দুটো মিলে, তাহলে আশা করছি একটা ভালো পোস্ট সে পেয়ে যাবে। তো যাদের 60 অ্যাবাভ নাম্বার রয়েছে তারা চেষ্টা করো আরও 65 বা 70 স্কোর করার। লাস্ট ইয়ার কিন্তু প্রচুর ছেলে মেয়ে 70 আপ স্কোর করেছিল, তো 70+ স্কোর করা মেইনসে কোনো ব্যাপার না। কেউ যদি 1 ঘন্টায় 6টা রেটিং লিখে আসে আর মোটামুটি রাইটিং নির্ভুল রাইটিং লিখে আসে না ভুল করে, তাহলে এভারেজ 55 to 60% পেয়ে যায়। এবার তার মধ্যে যদি 2-3টে রাইটিং ভালো হয়ে যায় দেন 70+ স্কোর চলে যায়। লাস্ট ইয়ার দেখা গেছে অনেকেরই 70+ স্কোর হয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু আমরা টার্গেট স্কোর এরকমভাবে এগোতে পারি। তো মোটামুটি একটা তোমাদের আইডিয়া দিলাম যে কীরকম স্কোর হতে পারে, সেই অনুযায়ী সবাই প্রিপারেশান নাও। আমি প্রিপারেশান নিয়ে পরবর্তীতে বিভিন্ন ভিডিও আনতে চলেছি, যে প্রেসি লেখা কী করে, প্রেসি রিপোর্ট, ট্রান্সলেশন, প্রবাবেল টপিকস সমস্ত আমি ডে বাই ডে আনবো। তো তার জন্য চ্যানেলটাকে একটু ফলো রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।